এটা নিয়ে কেউ নিউজ করে নাই কেন সেটাও আমি জানি না। নিউজটা হচ্ছে যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি গ্রেপ্তার হয়েছেন। ঘটনা সত্য, খুবই দুঃখজনক হলেও এটা সত্য যে উনি গতকালকে উনাকে অ্যারেস্ট করেছে তারা এনওয়াইপিডি বা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। গ্রেফতারটা কি কারণে করা হয়েছে সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে ধরা হয় তাকে। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সেনাবাহিনীর যিনি সাবেক সেনাপ্রধান আছেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ সাহেবের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু সাংবাদিক ইলিয়াসকে সকলেই চিনে থাকেন। সে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে থাকে। তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন সাংবাদিক ইলিয়াসকে কেন গ্রেফতার করা হলো। শুধু তাই নয়, আপনারা কিন্তু প্রিন্স মামুন এবং লায়লার ইতিহাসগুলো সকলেই জানেন। লায়লা কিন্তু প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে এবং 7 দিনের রিমান্ড চেয়ে বসে হাইকোর্টে। সাথে সাথে কিন্তু প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়। কেন প্রিন্স মামুনকে গ্রেফতার করা হলো? প্রিন্স মামুনকে আদৌ ছাড়া পাবে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে বেনজির এবং আজিজুর রহমানের যে কথাগুলো উঠেছে এবং চাঞ্চল্যকর তথ্যগুলো যে ফাঁস হয়েছে, সেই তথ্যগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। গোলাম মাওলা রনি সাহেব কিন্তু আজিজুর এবং বেনজিরকে এক পাল্লায় রেখেছে এবং সে কিন্তু বিশ্লেষণ করে সকল বিস্তারিত খবরগুলো জানিয়েছে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে এবং জানতে পারবেন। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। কি বলা যায়, সেনাবাহিনীর যিনি সাবেক সেনাপ্রধান আছেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ সাহেবের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। হঠাৎ করে আমরা দেখেছি যে আমাদের পুলিশের যিনি সাবেক আইজিপি আছেন বেনজির সাহেব, ওনার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ এনেছিল কালের কণ্ঠ পত্রিকা। এরপর সেটা নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হলো তখন সেখানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। যখন ওই জিনিসটা নিয়ে দুদকের ব্যতিব্যস্ততা কিছুটা মনে হয় কমে আসছে, ঠিক এর মাঝখানেই এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের জন্য বেশ কিছু নতুন বার্তা। পাশাপাশি খেলাটা শুরু হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র মানে দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের প্রতি মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দিলেন। এরপরেই আমরা দেখলাম দুদককে নড়েচড়ে বসতে। এবার এখানে যোগ হয়েছে নির্বাচন কমিশন। ঘটনা কোথায়? সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের স্বজনদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুদক। আপনার গতকালকে 10ই জুন সংশ্লিষ্ট বিভাগে এই চিঠিটি পাঠানো হয়েছে দুদকের পক্ষ থেকে। আর এদিকে আজিজ আহমেদের ভাইদের মানে আমাদের সাবেক সেনাপ্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। জানা যায় শুধু এনআইডি নয়, মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত আজিজের 2 ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন। বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক কর্তৃক প্রকাশিত যে নিবন্ধন, সেখানে বলা হয়েছে সেনাপ্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইয়ের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট করানোর ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছেন, এমনটাই গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত হয়েছে। সাবেক সেনাপ্রধান আমাদের আজিজ সাহেবের ভাই হারিস 2টি এবং আনিস 1টি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালের 28শে মার্চ তাদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 1996 সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন জোসেফ। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এই রায় বহাল রেখেছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান, এমনটাই গণমাধ্যম তারা মানে রিপোর্টগুলো প্রকাশ করছে। আজিজ আহমেদ 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এই সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন এখানে আমরা যদি দেখি যে বিষয়টা নিয়ে আমাদের সাবেক সেনাপ্রধান তিনি গতকালকেও বলেছেন যে বিষয়টা আসলে পরিকল্পিত। তিনি এবং তার পরিবারকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটিয়েছে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করতে প্রস্তুত। তার বক্তব্য যে মানে তার বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ এনেছে সেই অভিযোগগুলো আসলে ভিত্তিহীন। তবে এখন পর্যন্ত আমাদের সাবেক সেনাপ্রধানের যেই মানে দুর্নীতির বিরুদ্ধে এখন তিনি কী টাইপের দুর্নীতি করছেন, তিনি কি কোনো রাষ্ট্রীয় ক্রয়ে, বিশেষ করে যে ধরেন সেনাবাহিনীর বিশাল ক্রয় সেক্টর থাকে সেখানে, অথবা নাকি বেনজির সাহেবের মতন তার মানে আলাদা কোনো সম্পদ বা সম্পত্তি আছে, কোন সেক্টরটাতে
তার বিরুদ্ধে অভিযোগ, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি প্রকাশ করেনি। তো আমাদের দুদকের পক্ষ থেকেও বেনজির সাহেবের বিরুদ্ধে যেমন আমরা দেখেছি একের পর এক তার বিভিন্ন জায়গায় বিলিয়নস অফ ডলারের সম্পত্তি এখানে সামনে আসছে, বাট আজিজ সাহেবের বিষয়টা এখনও সামনে আসেনি। তো ওনার ভাইদের বিষয়টা যখন সামনে আসছে, ওনার বিষয়টা নিয়েও দুদকের মধ্যে আলোচনা চলছে। হয়তো এটার আমরা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দুদকের কাছ থেকে পাবো। তো সময়টা অনেকটা খারাপই যাচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক আইজিপি এবং সাবেক সেনা প্রধানের। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী। এরপর সোমবার রাত ৯:৩০টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগে ওই নারী উল্লেখ করেন, মামুনের সাথে গত ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন। পরবর্তীতে মামুনকে বিয়ের জন্য বললে সে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে মামলার এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগী নারী। ঘটনার সত্য, খুবই দুঃখজনক হলেও এটা সত্য যে উনি গতকালকে উনাকে অ্যারেস্ট করেছে তারা, এনওয়াইপিডি বা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। এলিগেশনসটা আপনি নিশ্চয়ই জানেন যে আপনার নীরা রাব্বানী, যে উনি যে অভিযোগগুলো এনেছেন, আর আমি একটা জিনিস বলি, এই অভিযোগগুলা সত্য কি মিথ্যা এই বিষয়ে আমি ডিটেইলস কোনো মন্তব্য করতে পারবো না, বিকজ আই এম অ্যান আমেরিকান সিটিজেন অলসো, এবং আমি এই দেশের জুডিশিয়াল জুরিসডিকশনের ভিতরে আছি। সুতরাং এই জিনিসগুলো নিয়ে কথা বলাটা আমার এই মুহূর্তে আপনার উচিত হবে না অ্যাকর্ডিং টু দ্য ল। বাট এটা সত্য যে উনি অ্যারেস্ট হয়েছেন এবং ওনাকে আবার জামিনও পেয়েছেন। জামিন অফকোর্স এটা জামিনযোগ্য অপরাধ। ইউকেতে আমি জানি না তার বিরুদ্ধে কি অভিযোগ। এখানে হচ্ছে যে অনলাইনে উনি জ্যাকব মিল্টন সাহেবের বোন, চাচাতো বোন নীরার বিরুদ্ধে উনি নিষেধাজ্ঞা করেছেন। আমাদের যুক্তরাজ্যে এটা হচ্ছে সিভিল ল, কিন্তু ক্রিমিনাল ল না। আমি যদি আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করি তাহলে 1 বছরের ভিতরে আপনি মামলা করতে পারেন, মামলা করে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। তো এই গেল এক। সেকেন্ডলি, নীরার যেই নাবালক কন্যা, সেই কন্যাকে ইলিয়াস ফোন করেছে, সাংবাদিক ইলিয়াস হোসেন ফোন করে হুমকি দিয়েছে। আপনি কি আসলেই মনে করেন যে ইলিয়াস হোসেনের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব? একটা জিনিস বলি, আবার বলছি যে এটা আন্ডার জুরিসডিকশন অফ এটা সাব জুডিস ম্যাটার। সো আমি আবার এটা সিরিয়াস ব্যাপার এই এখানে, মানে এখানে মূল সূত্রপাতটা কি? মূল সূত্রপাতটাই হলো ঝগড়াঝাটি, আমরা নিজেদের পার্সোনাল ঝগড়াঝাটি এটা, এবং এটা থেকে এটা বড় হয়েছে গেছে এইটা। এখন একটা জিনিস মনে রাখবেন, এখানে এই দেশে যদি কোনো ঘটনা মিথ্যা কারো বিরুদ্ধে এলিগেশন আনা হয়, এটা কিন্তু ইটস গোনা রিভার্স ইন এ সেম ওয়ে, যে ওয়েতে তাকে আপনার অভিযুক্ত করা হয়েছে। এটা আইনের দেশ। ইভেন জ্যাকব ভাই উনি নিজেও $12 মিলিয়ন ক্ষতিপূরণ আদায় করেছেন উনার বিরুদ্ধে অভিযোগ যেটা মিথ্যা আনা হয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন যে একটু যদি মিথ্যা হয়, একজন মানুষ অ্যারেস্ট হলেই সে দোষী হয়ে যায় না, until proven guilty by the judicial system or judicial procedure. So এটা অ্যারেস্ট হতে পারে, আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কোন মানুষ আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। বাট যখন ভার্ডিক্ট আসবে যে না এটা এই তুমি এই কাজ করেছো, এই অপরাধ প্রমাণিত হয়েছে, তখন এটা বলা যাবে যে না উনি এই অপরাধ করেছে। তবে উনার সংযত হওয়া উচিত ছিল এই বিষয়গুলোতে। সাধারণ একটা ছোট্ট ঘটনা থেকে এই ঘটনাটা সূত্রপাত। আপনারা নিশ্চয়ই জানেন এখানে ঝগড়াঝাটি থেকে শুরু আসলে ব্যাপারটা, এবং আমরা জানি ইলিয়াসকে, সবাই জানি, রাইট? এবং যারা করেছেন তারাও জানেন। সুতরাং একটা জিনিস আমি আবার বারবার বলছি, ঘটনাগুলো যদি মিথ্যা হয় তাহলে যারা এই এলিগেশনটা আনছেন তারা নিজেরাও কিন্তু এটা মানে সাফার হবে। সে সাবেক আইজি ডক্টর বেনজিরকে নিয়ে খুব তোলপাড় হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ, তাকে নিয়েও হইচই হচ্ছে। দেশের মানুষের মধ্যে এক ধরনের কথাবার্তা হচ্ছে। অনেকে বলার চেষ্টা করছে যে এই দুজন যে অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, তাদের রক্ষা নাই। এমনকি আওয়ামী লীগের মধ্যে এক শ্রেণীর লোক বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ এর দায় দায়িত্ব নেবে না। এর কারণ হলো আওয়ামী লীগ তাদেরকে চুরি করার জন্য নিয়োগ দেয়নি, তাদেরকে দেশ সেবা করার জন্য নিয়োগ দিয়েছে। ঠিক আছে, আমাদের নির্বাচনের ভোটের সময় তারা যতটুকু সাহায্য করার তারা করবে, এই জন্য তো আমরা তাদেরকে অনেক মানুষকে টপকিয়ে তাদেরকে ওই পদে দিয়েছি। কিন্তু তাই বলে চুরি করবে, তাই বলে তারা রাষ্ট্রীয় সম্পত্তি অপচয় করবে, এজন্য তো তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যেন অনাগত দিনে তাদেরকে নিয়ে তাদের মতো কেউ যেন আর কোনো বাহিনীকে পর্যদস্ত করতে না পারে।
তারা বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ দুটি বাহিনীর প্রধান ছিলেন, একজন পুলিশ বাহিনীর আর একজন সেনাবাহিনীর। একটি রাষ্ট্রের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের মধ্যে এই দুটো বাহিনীর গুরুত্ব রয়েছে। পুলিশ ছাড়া এবং সেনাবাহিনী ছাড়া আধুনিক আসলে কোনো রাষ্ট্র হয় না, এমনকি একটা ইউনিয়ন পরিষদও হয় না। ইউনিয়ন পরিষদে একজন চৌকিদার থাকে বা একাধিক চৌকিদার থাকেন। তো এই দুজন মানুষ আইজি হয়েছেন এবং সেনাপ্রধান হয়েছেন একজন, আরেকজন আইজি। তারা এই দুটো পদে পৌঁছানোর জন্য একেবারে কাঙ্ক্ষিত যে মাকাম সেখানে বসার জন্য সর্বরকম চেষ্টা করে শত শত প্রতিযোগীকে, তাদেরই মতো শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়েছেন। অনেককে পথের কাটা মনে হলে তাদেরকে সরিয়ে দিয়েছেন। অনেকের জীবনের চাকরি করার যে স্বাদ এটি মিটিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তাদের যারা নিয়োগকর্তা, তাদের নিকট নিজেদেরকে সাধু, সজ্জন, বিশ্বাসী, আস্থাভাজন হিসেবে প্রমাণ করেছেন। তো কাজেই তারা কোনো সাধারণ মানুষ নন, তারা অসাধারণ। আর এই জন্য শিরোনামে যেটি বলার চেষ্টা করেছি যে ডক্টর বেনজির কোনো ফিডার বালক নন। তিনি চু চু করে শুয়ে শুয়ে অবর শিশুর মতো দুগ্ধ পান করেন না, গোদুগ্ধ, ছাগের দুগ্ধ কিংবা অন্য কোনো পাউডার দুধ, বা তিনি বার্লি খান না। আমরা ছোটবেলায় যেভাবে শিশুদের কাছে খাওয়াতাম, শিশুরা গো গো করে কান্না করতো আর জোর করে তার মুখের মধ্যে বার্লি ঢুকিয়ে দেওয়া হতো উইদাউট সুগার। তো তিনি বার্লি বয় নন, ফিডার বয় নন। একইভাবে জনাব আজিজ, জেনারেল আজিজ, তিনিও বেকুব নন। তিনি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট কৌশলী, যথেষ্ট যাকে বলে সাহসী, প্রো পিউপিল। ইভেন বেনজির সাহেবের চাইতেও তিনি প্রো পিউপিল। বেনজির সাহেব সবার সঙ্গে মিশতে পারেন না, কিন্তু আজিজ সাহেব সবার সঙ্গে মিশতে পারেন। তো এই দুজন মানুষ এই মুহূর্তে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিপদে পড়েছেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বেনজির দুর্নীতি দমন কমিশনের যে জাল, সেই জালের মধ্যে তিনি পড়ে গিয়েছেন। আর এই মুহূর্তের বাজারের যে খবর হলো, বেনজির দেশে নেই, সপরিবারে তিনি চলে গিয়েছেন গত 4 তারিখেই। তো এরকম কথাবার্তা। আর যাওয়ার আগে তিনি পুরো ব্যাংক, তার যে টাকা সাবার করে দিয়ে, কেউ বলে 100 কোটি টাকা, কেউ বলে 200 কোটি টাকা, এগুলো নিয়ে চলে গেছেন। এখন বাংলাদেশের মাটিতে ডক্টর বেনজিরের জন্য 100 কোটি টাকা, 200 কোটি টাকা এগুলো উঠানো নিয়ে যাওয়া, এগুলো খুব নস্যি। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর যে কথাগুলো এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে তিনি যখন বড় বড় পদে ছিলেন তখন ট্রাঙ্ক ভর্তি করে ডলার, বাংলা টাকা নয় ডলার, তিনি নিয়ে গেছেন, এরকম কথাবার্তা হচ্ছে। এবং এগুলো বিশ্বের কোনো দেশে তাকে ওইভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্টে তাকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তিনি ব্যাংক অ্যাকাউন্ট না করে ব্যাংকের ভল্ট, আমাদের দেশে যেভাবে ভল্ট আছে ওইভাবে ভল্ট ভাড়া পাওয়া যায়, তো এরকম ভল্ট ভাড়া করে সেখানে নগদ অর্থ জমা রেখেছেন এবং ওখান থেকে যখন দরকার টাকা উঠিয়ে উঠে তিনি খরচ করছেন, তিনি বা তার মতো অন্যান্য যারা রয়েছেন। এইসব কোন কথাবার্তা হচ্ছে। জেনারেল আজিজ সম্পর্কে বলা হচ্ছে যে বেনজিরকে যেভাবে দুর্নীতি দমন কমিশন তার জালের মধ্যে আবদ্ধ করে ফেলেছে, জেনারেল আজিজকেও একই প্রক্রিয়াতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত করবে এবং একজন সম্মানিত আইনজীবী এই ব্যাপারে আবেদনও করেছেন। এবং দুর্নীতি দমন কমিশন খুবই স্ট্রং প্রতিক্রিয়া দেখিয়েছে যে যদি তাদের শিডিউলের মধ্যে জেনারেল আজিজের কোনো কর্মকাণ্ডকে বেআইনি বলে মনে হয়, দুর্নীতি বলে মনে হয়, তবে তারা ছাড় দিবেন না, ব্যবস্থা নেবেন। প্রথম দিকে সরকারের কয়েকজন মন্ত্রী বলার চেষ্টা করেছিলেন যে এই বিষয়টি সেনাবাহিনী তদারক করবে বা সেনাবাহিনীতে তার বিচার হবে, কিন্তু সেই জায়গা থেকে সবাই সরে এসেছেন। এখন জেনারেল আজিজকে সেনাবাহিনী থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা তার একান্ত ব্যক্তিগত কর্ম, এর দ্বারা সেনাবাহিনী কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেনাবাহিনী এর সাথে জড়িত না এবং সেনাবাহিনী কেন এর দায় দায়িত্ব নেবে। কিন্তু বাস্তবতা হলো যে জেনারেল আজিজকে নিয়ে এবং বেনজিরকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা আমাদের ব্যাংকে সমস্যার সৃষ্টি করবে, ব্যাংকিং ব্যবস্থা, ইন্টারন্যাশনাল ব্যাংকিং ব্যবস্থায় সমস্যার সৃষ্টি করবে। এর কারণ হলো আমেরিকা এদের দুজনকে প্রকাশ্য সামনে এনে পেছনে অন্তত পক্ষে আরও হাজার খানেকে এরকম দুর্নীতিবাজকে টার্গেট করে তারা সরকারের উপর চাপ দিচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ধীরে সুস্থে আস্তে 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 এদের নাম প্রকাশ করছে। যেমন আপনি ধরুন পুরো মার্কেট জমানোর জন্য একসাথে যদি এই মুহূর্তে 50 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতো, তাহলে পুরো বিষয়টি মানে আমাদের জন্য বার্ডেন হয়ে যেত। আমরা সপ্তাহখানেক নাচানাচি করতাম এবং এই 50 জনই বলতে গেলে দায়মুক্ত হয়ে যেত। সরকার কাকে রেখে কাকে ধরবে? কিন্তু খুব কৌশল করে যখন একজন বেনজিরকে টার্গেট করা হয়েছে, হইচই পড়ে গিয়েছে। একজন
আজিজকে যখন টার্গেট করা হয়েছে তখন চারিদিকে হইচই পড়ে গিয়েছে এবং এদেরকে ধরার জন্য জাল পাতা হয়েছে এবং এরা আলটিমেটলি এই জালের মধ্যে তারা কিন্তু পড়ে গিয়েছেন। তো পড়ে গিয়ে তারা আসলে নেক্সটে কি হবে সেটা নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে আমরা আমেরিকার যে কৌশল সেই কৌশল নিয়ে বলি। সেই কৌশলটা হলো আমেরিকা চাচ্ছে যে এই একজনকে জালের মধ্যে আটকে এর পরবর্তীতে তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, এইভাবে একজন একজন করে তারা কালে কালে কালো কালো যে সমস্ত কালো মানুষগুলো রয়েছে তাদেরকে ধরবে এবং এভাবে যদি 50-60 জন লোককে আগামী 6 মাসের মধ্যে পুরো কট করে ফেলা যায় তাহলে সরকারের যে ইমেজ, সরকারের যে নৈতিক শক্তি এবং সরকারের যে অভ্যন্তরীণ যে শক্তি, এর সবকিছু সমন্বয়হীনতা শুরু হয়ে যাবে সবকিছুতেই। তো এই কারণে তারা খুব কৌশল করে করছে। এখন প্রশ্ন হলো যে আমেরিকা যে কৌশল করছে বা পশ্চিমারা যে কৌশল করছে সেই কৌশলে আজিজ এবং বেনজির তারা ধরা পড়বেন কিনা বা তারা এর থেকে মুক্তি পাবেন কিনা। আমার একান্ত ব্যক্তিগত মতামত হলো যে সরকার শত চেষ্টা করলেও এই দুজনকে আর এই বাংলাদেশের মাটিতে কোনো অবস্থাতেই পুনর্বাসিত করতে পারবেন না। তাদেরকে বাংলাদেশে রাখতে পারবে না, তাদেরকে কোনো পদ পদবি দিতে পারবে না, তাদেরকে পুনর্বাসন করতে পারবে না এবং তাদের জন্য এই সমাজটি একেবারে দুর্বোধ্য হয়ে পড়বে। ফলে দে হ্যাভ টু লিভ, তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, কোথাও না কোথাও তাদেরকে চলে যেতে হবে। এবং এটা নতুন কিছু নয়, ইতিপূর্বে আমরা শুধু এই সরকারের আমলে নয়, বিভিন্ন সময় দেখেছি। এই 111-এর সময় এত প্রভাবশালী যারা লোকজন, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন, তারপরে শেষে সেই ব্রিগেডিয়ার বাড়ি, তারা এখন কোথায়? সব ভিন দেশে গিয়ে মানে খুবই মানবেতর জীবনযাপন তারা করছেন। আবার 75-15 আগস্টের পরে যে সকল অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন তারা কেউ দেশে থাকতে পারেননি। বিভিন্ন সময়টাতে যারা বড় বড় সন্ত্রাসের সাথে জড়িত ছিলেন তারাও ভারত, দুবাই, সিঙ্গাপুর, সুইডেন, ইউরোপ, আমেরিকা সমস্ত দেশগুলোতে তারা মানে পালাতে বাধ্য হয়েছেন। তো যাক, কাজেই আজিজ সাহেব এবং বেনজির সাহেব যেটা শিরোনামে বলেছে যে তারা ফিডার বালক নন এবং তারা বেকুব নন, ফলে তারা যা কিছুই করেছেন এটার সেকেন্ড অপশন, প্রথম অপশন হলো যে বাংলাদেশের ক্ষমতায় একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আঠার মতো লেগে থাকা এবং উত্তর ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া, বড় বড় পদ পদবি পাওয়া। যেমন জেনারেল আজিজ যদি মন্ত্রী হয়ে যেতেন, বেনজির যদি মন্ত্রী হয়ে যেতেন, এটাই স্বাভাবিক ছিল। এই অপশনকে তারা 1 নম্বর রেখেছেন, রেখে তারা সকল কৌশল অবলম্বন করেছেন। দেশে তাদের লোক আছে, জন আছে, পদ আছে, পদবি আছে এবং তাদের যারা আপনজন তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে তারা কিন্তু এই বাংলাদেশে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কিছু করার চেষ্টা করেছিল। বেনজিরের হোটেল ব্যবসা ছিল, রিসোর্ট ছিল, তারপর আরও বড় কিছু করার তার প্ল্যান ছিল। সে টেলিভিশন চালাবে, পত্রিকা চালাবে, এরকম মহাপরিকল্পনা। জেনারেল আজিজ কি করেছেন আমি সেটা এখনো বলতে পারবো না, বিকজ তাকে নিয়ে এখনো ওইরকম কেউ মাতামাতি করতে সাহস পাচ্ছে না। কার্যত সেনাবাহিনী এখনো তাকে ওন করছে, যেটি পুলিশ বাহিনী বেনজির ক্ষেত্রে ঘটেনি। তো ফলে কি হচ্ছে, বেনজিরকে সেকেন্ড অপশন, সেই সেকেন্ড অপশনে তাকে যেতে হয়েছে, অর্থাৎ দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন দেখুন, দেশ ছেড়ে পালাতে গিয়ে তিনি যে কৌশল অবলম্বন করেছেন এবং তিনি যে বুদ্ধিমত্তা দেখিয়েছেন এবং ক্ষমতা দেখিয়েছেন, যে একটা টুস শব্দ করার ক্ষমতা কারো ছিল না। তিনি একেবারে বীরের মতো বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন এবং অবাক করার বিষয় হলো যে তিনি যাওয়ার সময় একেবারে তার যারা মানে তাকে নিয়োগ দিয়েছিল সেই নিয়োগকর্তাদের মুখে এমন সিল মেরে দিয়ে গেছেন, এমন কুলুপ এঁটে গিয়েছেন, এখন কেউ আর তার ব্যাপারে ইতিবাচক কথা বলতে পারছেন না, নেতিবাচক কথা বলতে পারছেন না। যেভাবে ধরে নিয়ে আসবো তারেক জিয়াকে, ধরে নিয়ে আসবো অমুককে, এর বিচার হবে, ওর বিচার হবে, ওকে ছাড়াছাড়ি নাই। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু যারা এই সকল বড় বড় কথা বলে তারা একটিবারের জন্য কেউ বলছে না যে বেনজিরের ছাড় নেই, বেনজিরকে ধরছি তো ধরছি, একে দেখে দেবো। আমি যদি জীবিত থাকি বেনজিরের বিচারই বাংলার মাটিতে হবে, কেউ কিন্তু এই কথা বলার সাহস এখনো পাচ্ছেন না। তো কি পরিমাণ সে দুধ খেয়ে বেনজির তার যে সিনা এটাকে উঁচু করেছে, এটি কি বাঘের দুধ নাকি গন্ডারের দুধ নাকি সিংহের দুধ খেয়ে তিনি এইরকম একটি সিনা তিনি বানিয়ে ফেলেছেন। তো কাজেই তাকে কেউ স্পর্শ করতে পারেনি। আবার অন্যদিকে আজিজ সাহেব এখন এমন একটা পর্যায়ে আছে যে তাকে নিয়ে কেমন যেন কথা স্তব্ধ হয়ে গেছে। বেনজির সাহেব একেবারে সগৌরবে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর আজিজ সাহেবের প্রতি যে আক্রমণ, এটা অটোমেটিকভাবে থেমে গিয়েছে। যে বেনজির সাহেব যদি এই কাজ করতে পারে, আজিজ সাহেব সে আরো বুদ্ধিমান, আরো ক্ষমতাধর,
এবং তাদের কাছে আরো অনেক গোপন তথ্য আছে, নারীর টান আছে। তাদেরকে টান দিলে কতজনের পাঞ্জাবি খুলে যাবে, কতজনের শাড়ি খুলে যাবে, কতজনের পেটিকোট ব্লাউজ নিয়ে টানাটানি লেগে যাবে, এই মানে তছনছ অবস্থা হয়ে যাবে। কাজেই তারা যা কিছুই করেছেন পরিকল্পনা করে করেছেন, বুদ্ধিমানের মতো করেছেন। ফলে আমরা যারা ফিডার বয়, আমরা যারা চু চু করে এখনো ফিডার খাচ্ছি, তারা ছাগলের 3 নম্বর শিশুর মতো কখনো লাভ দিচ্ছি ডান দিকে, কখনো বাম দিকে, কখনো মনের আনন্দে, কখনো ভ্যা ভ্যা করছি, কখনো ম্যা ম্যা করছি, কিন্তু তারা তাদের কাজটি কিন্তু ঠিকমতো করে গিয়েছেন। আর অন্যদিকে এই পুরো ঘটনাটিকে আই ওয়াশ হিসেবে ব্যবহার করার জন্য, মানে এটা দেখিয়ে জনগণকে বোকা বানানোর জন্য যে একটা পরিকল্পনা করেছিল, তারাও ভীষণ রকম দুঃখ পেয়েছেন। এর কারণ হলো তাদের সেই আই ওয়াশ প্রকল্প সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর কারণ হলো যে যাদেরকে টার্গেট করে, যাদেরকে খেলে, যাদেরকে নড়াচড়া করে মানুষদেরকে আনন্দ দেওয়ার যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিংবা যাদেরকে পুতুল নাচের পুতুল বানিয়ে লোকজনকে একটু যাকে বলে নেশার মধ্যে, একটু আশার মধ্যে, একটু সাসপেন্সের মধ্যে, একটু রোমাঞ্চের মধ্যে রাখার যে পরিকল্পনা হচ্ছিল, সেই পরিকল্পনাটাও পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফলে আই ওয়াশ প্রকল্প দিয়ে কোনো কাজ হবে না। যদি এখানে সত্যিকার অর্থে এখন জনগণের অবস্থা এমন হয়ে গেছে যে জনগণ কাউকে বিশ্বাস করছে না, এমনকি যদি কোনো অপরাধীকে এরকম অ্যাট্রাকটিভ, জনগণের কাছে খুব অ্যাট্রাকটিভ অপরাধীকে যদি কেউ মানে ফাঁসিতে লটকায় এবং তার যদি প্রকাশ্য সমাবেশে ফাঁসি হয়, ফাঁসিতে যদি সেই লোকটি মরেও যায়, তবুও জনগণের অবিশ্বাস এমন পর্যায়ে চলে গেছে, বলছে যে ও মরে নাই, ওর গলার মধ্যে লোহার কোনো কিছু লাগিয়ে দেওয়া হয়েছে, লোহার চামড়া লাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে লোক সম্মুখে সে ভং ধরেছে। তারপরে তাকে যখন দাফন করা হবে, তখন সে কবরের মধ্যে কিছুক্ষণ থাকবে, গভীর রাতে তার লোকজন সেখানে সেই তার কবর থেকে লাশ নিয়ে যাবে না, মানে তাকে উঠে নিয়ে যাবে, আর ওখানে একটা কৃত্রিম ছাগলের লাশ সেখানে দিয়ে যাবে, বা একটা কুকুরের লাশ সেখানে ঢুকিয়ে দিয়ে যাবে। এইরকম মানুষের অবিশ্বাসের পর্যায়ে চলে আসছে। তো বোঝার চেষ্টা করুন, যারা আই ওয়াশ করার চেষ্টা করছেন, যাদের আই ওয়াশ করবেন, মানে যাদের চোখ ধৌত করবেন, তাদের চোখের পেছনে যে একটা মস্তিষ্ক রয়েছে, মস্তিষ্কের নিচে যে একটা হৃদয় রয়েছে, সেই জায়গাটিতে কতটা জটিলতা সৃষ্টি হয়েছে আপনাদের সততা নিয়ে, আপনাদের যোগ্যতা নিয়ে, ন্যায়পরায়ণতা নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।